তোমাদের ম্যাথ বইয়ের কোষে দেখি 6 অধ্যায়ের 7 থেকে 13 দাগের অঙ্কগুলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 7 দাগের অঙ্কে কি বলেছে, শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7-10 অংশ বেড়ে গেল। পরের বছরে মোট কতজন দর্শক এসেছিলেন হিসাব করি। তাহলে এখানে দেখো প্রথম বছর কতজন দর্শক এসেছে, 1400 জন। আর পরের বছর কি হয়েছে, প্রথম বছরের চেয়ে 7-10 অংশ কি বেড়ে গেল। তাহলে এখানে কতজন বেড়েছে, তাহলে সেটা পাবো কি করে। তাহলে 1400-র সঙ্গে আমরা যদি 7-10 গুণ করি তাহলে কতজন বেড়েছে সেটা পেয়ে যাব। আর এখানে কি চেয়েছে, পরের বছরে মোট কতজন দর্শক এসেছিলেন হিসাব করি। তাহলে এখানে আমাদের প্রথমে কতজন এসেছিল, প্রথম বছর 1400 জন। আর এখানে আমরা গুণ করলে কতজন বেড়েছে সেইটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা সেই 1400-র সঙ্গে আমরা যেটা বেড়েছে সেটা যোগ করলে আমরা কি পাবো, মোট কতজন দর্শক এসেছিলেন পরের বছর সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, প্রথম বছর দর্শক এসেছিলেন কতজন, 1400 জন। তাহলে 1400 জন। আর পরের বছর কতজন দর্শক বেড়েছিল, 7-10 অংশ। তাহলে সেটা আমরা একসঙ্গে গুণ করব। তাহলে কি লিখব, পরের বছর দর্শক বেড়েছিল। তাহলে বেড়েছিল কতজন, তাহলে 1400-র সঙ্গে আমরা 7-10 গুণ করব। তাহলে এটা এখানে যে কি হবে, জন হবে। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে এখানে আমরা নিচের শূন্য আর উপরে একটা শূন্য কেটে দিলাম। তাহলে কত হবে, তাহলে 14 সাথে কত 98, আর এখানে একটি শূন্য আছে, তাহলে কত হবে 980। তাহলে এখানে দ্বিতীয় বছর কতজন দর্শক বেড়েছিল, 980 জন। তাহলে এখানে মোট কতজন হবে, তাহলে 1400-র সঙ্গে আমরা 980 যোগ করব। তাহলে উত্তরটি কি লিখবো, অতএব পরের বছর মোট দর্শক এসেছিলেন কতজন, তাহলে 1400 যুক্ত কত 980 জন। তাহলে সমান কত হবে, তাহলে 14 আর 9 কত 23, তাহলে 2300 কত হবে 80 হবে। তাহলে 2380 জন। এরপরে 8 দাগের অঙ্ক দেখো, নিচের সংখ্যাগুলির অনন্য খুঁজি ও যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। তাহলে এখানে দেখো আমাদের ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে এই ভগ্নাংশগুলোর আমরা কি নির্ণয় করব, অনন্য নির্ণয় করব। তাহলে এখানে যে আমরা অনন্যটি পাবো সেই অনন্যটি যদি আমাদের কি হয়, প্রকৃত ভগ্নাংশ হয়, তখন আমরা কি করব, তাহলে যে ভগ্নাংশের অনন্য প্রকৃত ভগ্নাংশ হবে তাহলে আমরা সেই ভগ্নাংশটিকে কি করব, গোল চিহ্ন দিয়ে আমরা দাগ দেব। তাহলে আমি খাতায় দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে দেখো 8 দাগের প্রথমে কি দিয়েছে, 7-5 অনন্য। তাহলে 7-5 অনন্য কত হবে, তাহলে আমরা কি করব, তাহলে ভগ্নাংশটিকে কি করব, উল্টিয়ে দেব। অর্থাৎ লবটি কি হয়ে যাবে, হর হয়ে যাবে, হরটি কি হয়ে যাবে, লব হয়ে যাবে। তাহলে এখানে কত আছে, 7-5 আছে। তাহলে এর অনন্য কত হবে, তাহলে 5-7 হবে। তাহলে এখানে আমরা কি লিখব, 5-7। তাহলে এখানে অনন্য কত পাচ্ছি, 5-7। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ না কি ভগ্নাংশ। তাহলে এর ক্ষেত্রে দেখো আমাদের লব কি ছোট, হর কি বড়। তাহলে এটা কি হবে, আমাদের প্রকৃত ভগ্নাংশ হবে। আর যদি আমাদের লব কি হতো, বড় হতো, তখন আর সেটা কি হয়ে যেত, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যেত। তাহলে এখানে আমাদের লব কি ছোট আছে, 7-এর তুলনায় 5 ছোট। তাহলে এটা কি হবে, আমাদের প্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে 7-5 অনন্য কত, 5-7, এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমরা কোথায় দাগ দেব, 7-5 দাগ দেব। তাহলে এখানে কি বলেছিল তোমাদের প্রশ্নে, যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দেয়। তাহলে এখানে আমরা কোথায় গোল চিহ্ন দেব, 7-5 গোল চিহ্ন দেব। এবারে 2 দেখো কি বলেছে, 1-3 অনন্য। তাহলে 1-3 অনন্য কত হবে, তাহলে এটা ঘুরে যাবে, কত হবে 3-1 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 3-1। তাহলে 3-1 সমান আমরা কি লিখতে পারি, 3 লিখতে পারি। তাহলে এখানে 3 হচ্ছে কি আমাদের একটি কি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে এটা কি প্রকৃত ভগ্নাংশ নয়, এটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা গোল চিহ্ন দেব না। এরপরে দেখো 5-8 অনন্য। তাহলে 5-8 অনন্য কত হবে, তাহলে এটা আমরা ঘুরিয়ে দেব। তাহলে কত হবে, 8 কত হবে 5 হবে। তাহলে এর ক্ষেত্রে দেখো উপরে লব কত 8, নিচে হর কত 5। তাহলে লব কি বড় হরের তুলনায়, তাহলে এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে 4 নম্বরে দেখো 9-7 এর অনন্য। তাহলে 9-7 অনন্য কত হবে, তাহলে ঘুরিয়ে দেব, কত হবে, তাহলে 7-9 হবে। তাহলে এর ক্ষেত্রে দেখো লব কি ছোট হরের তুলনায়, তাহলে এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে কোথায় আমরা গোল চিহ্ন দেব, যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের
গোল চিহ্ন দেবো। তাহলে এখানে 9-7 অনন্য প্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে আমরা 9-7 কি করব, আমরা গোল চিহ্ন দেব। এরপরে কত আছে দেখো, 12-5 অনন্য, তাহলে 12-5 অনন্য কত হবে, তাহলে 5 কত হবে, 12 হবে। তাহলে এখানে দেখো লব ছোট হরের তুলনায়, তাহলে এটা কি হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে আমরা কি করব, গোল চিহ্ন দেব। এরপরে কত আছে 5-8, তাহলে 5-8 অনন্য, তাহলে কত হবে, 8 কত হবে, 5 হবে। তাহলে এর ক্ষেত্রে দেখো আমাদের কি লব বড় হরের তুলনায়, তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে আমরা গোল চিহ্ন দেব না। এরপরে কত আছে 1-8 অনন্য, তাহলে 1-8 অনন্য কত হবে, তাহলে 8 1 হবে, তাহলে সমান এটা আমরা কি লিখতে পারি, 8 লিখতে পারি। তাহলে এটা কি আমাদের পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আমরা গোল চিহ্ন দেব না। এরপরে 9 দাগের অঙ্ক দেখো, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান, আমি খাতায় বুঝে দিচ্ছি একবার দেখে নাও। তাহলে এখানে দেখো আমি একটি ভগ্নাংশ লিখলাম, কত 3-2 লিখলাম, তাহলে 3-2 অনন্য কত হবে, তাহলে এটা কি ঘুরে যাবে, কত হবে 2-3। তাহলে এখানে দেখো তাহলে 3-2 অনন্য 2-3, তাহলে এই দুটো সংখ্যা কি সমান হচ্ছে, এই দুটো কিন্তু সংখ্যা সমান হচ্ছে না। কিন্তু আমরা যদি 3-2 গুণিত কত আর এখানে 2-3 লিখি, তাহলে গুণ করলে কত হচ্ছে, দেখো 3-3 কেটে যাচ্ছে, তাহলে কত হবে, এখানে 1 হবে। তাহলে এখানে গুণফল যদি 1 হয়, একটি সংখ্যা অপরটির কি অনন্য। কিন্তু এখানে দেখো আমাদের দুটি সংখ্যা অর্থাৎ এখানে দুটি ভগ্নাংশ কি একই, দুটি ভগ্নাংশ কিন্তু একই নয়। তাহলে এখানে কত 3-2 আছে, এখানে কত আছে 2-3 আছে। তাহলে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান হবে, এখানে আমাদের একটি সংখ্যা হবে, কত সংখ্যা হবে, 1 হবে। তাহলে একটু দেখে নাও, তাহলে 1 লিখলাম, তাহলে 1 অনন্য কত হবে, তাহলে 1 নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে এটা কি ঘুরে যাবে, তাহলে কত হবে 1/1 হবে। তাহলে 1/1 মানে কত 1, তাহলে 1 অনন্য কত, একই হচ্ছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, তাহলে 1 অনন্য সেই সংখ্যার সমান, তাহলে 1 অনন্য সেই সংখ্যার সমান। এরপরে 10 দাগের অঙ্ক দেখো, রমার কাছে যতগুলি স্টেম আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্টেম আমাকে দেয়, তবে রমার কাছে কতগুলো স্টেম ছিল হিসাব করি। তাহলে এখানে দেখো রমা তোমাকে কত অংশ স্টেম দিয়েছে, 2/3 অংশ স্টেম দিয়েছে। আর এখানে কি বলেছে, রমা যদি 18টি স্টেম আমাকে দেয় অর্থাৎ তোমাকে দেয়, তাহলে এখানে দেখো তাহলে 2/3 অংশ বলেছে, এখানে কত বলেছে 18টি স্টেম বলেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 2/3 অংশ সমান কত লিখতে পারি, 18 লিখতে পারি। তাহলে এখানে আমরা তাহলে কি বের করব, রোমার কাছে কতগুলো স্টেম আছে বের করব। তাহলে আমরা যদি মনে করি রোমার কাছে 1 অংশ কি আছে, স্টেম আছে, তাহলে এখানে আমরা 2/3 অংশ সমান 18 লিখলে, তাহলে সেখান থেকে আমরা 1 অংশ সমান কত বের করতে পারলে আমরা কি পেয়ে যাব, রোমার কাছে কতগুলো স্টেম আছে সেটা আমরা পেয়ে যাব। এখানে আমরা কি লিখব, ধরি সম্পূর্ণ স্ট্যাম্প সমান কত 1 অংশ। রমা তার স্ট্যাম্পের 2/3 অংশ আমাকে দেয়, অর্থাৎ 18টি স্ট্যাম্প তোমাদের প্রশ্নেই বলে দিয়েছে। তাহলে এখানে আমরা প্রশ্নানুসারে বা সত্যানুসারে কি লিখতে পারি, তাহলে প্রশ্নানুসারে তাহলে আমরা এখানে কি লিখব, তাহলে 2/3 অংশ সমান কত 18টি লিখব। তাহলে 2/3 অংশ সমান 18টি স্ট্যাম্প, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কত অংশ বের করব, 1 অংশ বের করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব লিখতে পারি। তাহলে এখানে দেখো তাহলে মোট স্ট্যাম্পের কত অংশ দিয়েছিল, 2/3 অংশ দিয়েছিল। তাহলে মোট স্ট্যাম্প কত 1 অংশ, অর্থাৎ কি 1 গুণিত 2/3 অংশ। তাহলে এটা হচ্ছে কি তোমাকে দিয়েছিল। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, 1 অংশ নির্ণয় করব। তাহলে এখানে 1 অংশ সমান কত হবে, তাহলে এখানে 1 অংশ সমান দেখো, তাহলে এখানে 1-এর সঙ্গে 2/3 কি আকারে আছে বলো দেখি, গুণ আকারে আছে। তাহলে এটা কি হবে, এখানে আমাদের ভাগ আকারে হয়ে যাবে। তাহলে ডান দিকে যাচ্ছে অপোজিট সাইডে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 18 ভাজিত কত লিখতে পারি, তাহলে 2/3 লিখতে পারি। তাহলে 2/3টি স্ট্যাম্প, তাহলে সমান কত লিখবো, তাহলে 18, তাহলে ভাগ আছে, তাহলে এখানে মানে কি হবে গুণ হবে। তাহলে 2/3 কি হবে উল্টে যাবে, তাহলে 3/2 হবে, অর্থাৎ অনন্য ভাবে 3/2। তাহলে কাটাটি করলে কত হবে, 2-একে 2 আর 2 লং কত 18, তাহলে 9-3 কত 27। তাহলে এখানে কতগুলো স্ট্যাম্প হবে, 27টি স্ট্যাম্প হবে। তাহলে এখানে বুঝার সুবিধার জন্য 1 গুণিতক লিখছি, এখানে 1 গুণিতক লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, তাহলে অতএব রমার কাছে 27টি স্ট্যাম্প ছিল। এরপরে 11 দাগের অঙ্ক দেখো, রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে
যার কাছে 180 টাকা রইল, প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি। তাহলে এখানে দেখো, তাহলে দেবনাথকে কত দিয়েছে 2/5 অংশ, সুনিতাকে দিয়েছে কত 3/10 অংশ। তাহলে এই দুজনকে মোট কত অংশ দিয়েছে, তাহলে এখানে আমরা 2/5 সঙ্গে 3/10 যোগ করলে পেয়ে যাব মোট কত অংশ দিয়েছে। আর এখানে আমাদের এই 180 টাকাটা কি, তাহলে বাকি টাকা কত 180 টাকা যেটা পড়ে আছে। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, তাহলে কত অংশ বাকি আছে সেইটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি ধরে নেব, রাজিয়ার কাছে মোট কত টাকা আছে, 1 অংশ টাকা আছে ধরে নেব। তাহলে 1 অংশ থেকে আমরা এখানে যে যোগফলটা পাবো সেই যোগফলটা বিয়োগ করলে কি পেয়ে যাব, তাহলে বাকি অংশ পেয়ে যাব। তাহলে বাকি অংশ সমান কত 180 টাকা। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখবো, তাহলে বাকি যে অংশটা পাবো সেই অংশটা সমান কত লিখতে পারি, 180 টাকা লিখতে পারি। তাহলে সেখান থেকে আমরা 1 অংশটা নির্ণয় করতে পারবো। তাহলে সেই 1 অংশটাই কি হবে, তাহলে আমাদের রাজিয়ার টাকা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ধরি রাজিয়ার মোট টাকা সমান কত অংশ, 1 অংশ। আর দেবনাথকে এবং সুনিতাকে মোট কত দিয়েছে, তাহলে সেটা আমরা যোগ করে নেব। তাহলে কি লিখবো, দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দিল, তাহলে কত অংশ হবে, তাহলে দেবনাথকে কত দিয়েছে 2/5 অংশ, তাহলে 2/5 অংশ। আর সুনিতাকে কত দিয়েছে 3/10, তাহলে 3/10 অংশ। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে হর কত আছে 5 আর 10, তাহলে 5 আর 10 এর লসাগু কত 10 হবে। তাহলে এখানে আমরা 10 লিখবো। তাহলে 5 দুগুণে কত 10, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে 2 দুগুণে 4 যুক্ত, আর 10 একে 10, তাহলে 3 এর সঙ্গে 1 গুণ, তাহলে 3 একে 3 হবে। তাহলে এখানে আমাদের কত হবে 4 3 কত 7 কত হবে 10 অংশ। তাহলে এখানে দুজনের কত অংশ দিয়েছে 7/10 অংশ। তাহলে বাকি টাকা কত থাকবে, তাহলে এখানে আমরা কি লিখবো, বাকি অংশ লিখতে পারো। তাহলে বাকি অংশ সমান কত, তাহলে মোট অংশ কত 1 অংশ। তাহলে 1 থেকে আমরা কত বিয়োগ করব 7/10 বিয়োগ করব। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে 10 হবে। আর এখানে 1 আছে, তাহলে নিচে কিছু নেই, মানে তাহলে 10 এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 10 একে 10, আর বিয়োগ করব কত 7। তাহলে বিয়োগ করলে কত হবে, 10 থেকে 7 বিয়োগ করলে 3/10 অংশ। তাহলে এখানে কত হবে 3/10 অংশ। তাহলে এখানে দেখো, আমাদের প্রশ্নে কি ছিল, তাহলে তার কাছে পড়েছিল কত টাকা, আমাদের 180 টাকা পড়েছিল। তাহলে এখানে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি, তাহলে 3/10 অংশ সমান কত 180 টাকা লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখব, প্রশ্নানুসারে তাহলে 3/10 অংশ সমান কত 180 টাকা লিখতে পারি। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, 1 অংশ নির্ণয় করব। তাহলে অতএব কি লিখবো, তাহলে 1 অংশ সমান কত লিখবো, তাহলে এখানে সেই তোমাদের 10-এর দাগের অঙ্কের মতো। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে 180 গুণিতক কত হবে, এটা ঘুরে যাবে, 10-এর কি হবে 3 হবে, মানে এটা ভাগ হবে। তাহলে ভাগ হলে কি হতো 3/10, তাহলে এটা এখানে গুণ করলে কত, এটা ঘুরে যাবে, তাহলে কত হবে 10-এর 3 হবে। তাহলে কাটাকাটি করলে কত হবে, তাহলে 3 একে 3, 3 × কত 18, তাহলে এখানে 0 আছে, তাহলে 3 0 0, তাহলে 60-এর সঙ্গে আমরা 10 গুণ করব। তাহলে এখানে গুণ করলে কত হবে 600 হবে। তাহলে এখানে রাজিয়ার কাছে মোট কত টাকা ছিল, তাহলে 600 টাকা ছিল। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব প্রথমে রাজিয়ার কাছে 600 টাকা ছিল। এরপরে 12 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে মান খুঁজি। তাহলে এখানে তোমাদের দেখো ভগ্নাংশের ভাগ দিয়েছে, তাহলে আমি এখানে এই ভাগগুলো তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে কি আছে 15 ভাজিত কত 5/3। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 15, তাহলে ভাগ আছে, তাহলে এখানে আমরা কি দেবো গুণ চিহ্ন দেবো। তাহলে এখানে 5/3 কত দিয়ে গুণ করবো, অনন্যক দিয়ে গুণ করবো, অর্থাৎ কত লিখবো 3/5 লিখবো। তাহলে এখানে দেখো, তাহলে 15 কোথায় আছে, উপরে আছে, আর 5 কোথায় নিচে, তাহলে আমরা উপর নিচে কাটাকাটি করতে পারি। তাহলে 5 একে 5, 5 3 কত 15, তাহলে 3 3 কত হবে 9 হবে। এরপরে কত আছে দেখো 14 ভাজিত কত 7/2, তাহলে এখানে আমরা কি লিখবো সমান 14, ভাগ আছে, তাহলে গুণ চিহ্ন দেবো। তাহলে 7/2 কে কি হবে উল্টে দিতে হবে, আমরা অনন্যক দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 2/7। তাহলে কাটাকাটি করলে কত হবে 7 একে 7, 7 দুগুণে কত 14, তাহলে এখানে 2 আর 2 আছে, তাহলে কত হবে 2 দুগুণে 4। এরপরে কত আছে 6/13 ভাজিত কত 3, তাহলে এখানে আমরা কি লিখবো 6/13, তাহলে ভাগ আছে গুণ,
তাহলে 3-এর অনন্য কত হবে? 1-এর 3 হবে। তাহলে এখানে কত লিখবো? 1-এর 3। তাহলে 3-একে 3, 3 দুগুণে কত? 6। তাহলে আমাদের কত হবে? 2-এর 13 হবে। তাহলে এখানে আমরা 2-এর 13 লিখবো। এরপরে কত আছে? 12 আর 19 ভাজিত কত? 6। তাহলে এখানে সমান কি লিখবো? তাহলে 12 আর 19, তাহলে এখানে ভাগ আছে, তাহলে গুণ চিহ্ন দেবো। তাহলে এখানে 6 আছে, 6-এর অনন্য কত হবে? 1-এর 6 হবে। তাহলে 1-এর 6, তাহলে কাটাকাটি করলে কি হবে? 6-একে 6, 6 দুগুণে কত? 12। তাহলে কত হবে? 2-এর 19। তাহলে 2-এর 19। এর 5-এ দেখো 5 পূর্ণ 1-এর 5 আছে, মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে 5 5-এ কত? 25, আর 1 যোগ হবে। তাহলে 26-এর কত হবে? 5। তাহলে ভাজিত কত? 13-র 2। এরপরে কি লিখবো? তাহলে 26-এর 5, তাহলে ভাগ আছে, তাহলে কি হবে? গুণ হবে। আর এখানে 13-র 2-এর অনন্য দিয়ে গুণ হবে। তাহলে কত হবে? 2-এর 13 হবে। তাহলে 13-একে 13, 13 দুগুণে 26। তাহলে এখানে কত হবে? 2 দুগুণে 4 আর নিচে 5। তাহলে কত হবে? 4-এর 5। এবারে দেখো 6-এর দাগে কি আছে? 2 পূর্ণ 2-এর 5 ভাজিত 1 পূর্ণ 1-এর 5। তাহলে সমান কি লিখবো? তাহলে এখানে 5 দুগুণে কত? 10, 10-এর সঙ্গে 2 যোগ হবে। তাহলে কত হবে? 12-র 5 ভাজিত এখানে কত হবে? 5-একে 5, তাহলে 1 যোগ হবে। তাহলে 6-এর কত হবে? 5 সমান কি লিখবো? তাহলে 12-র 5, তাহলে ভাগ আছে, গুণ লিখবো। তাহলে 6-এর 5-এর কি অনন্য দিয়ে গুণ হবে। তাহলে কত হয়? 5-এর 6। তাহলে 5 5 কেটে যাবে। তাহলে 6-একে 6, 6 দুগুণে কত? 12। তাহলে আমাদের কত হবে? 2 হবে। এরপর এখানে দেখো কত হবে? তাহলে তাহলে 7 4-এ কত? 28, 28 আর 3 যোগ করলে কত? 28 3 31। তাহলে 31-এর কত হবে? 7 হবে। তাহলে ভাজিত এখানে কত হবে? 7 3 21, 21 আর 2 কত? 23। তাহলে 23-এর কত? 7। তাহলে সমান কি লিখবো? 31-এর 7, তাহলে ভাগ আছে, গুণ হবে। তাহলে 23-এর 7-এর অনন্য অর্থাৎ কত? 7-এর 23। তাহলে কত হবে? 7-এর 23। তাহলে 7 7 কেটে যাবে, 31 আর 23 কাটাকাটি যাবে না। তাহলে কত হবে? 31-এর 23। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কি লব বড় হয়ে যাচ্ছে হরের তুলনায়। তাহলে আমরা 31-কে কত দিয়ে ভাগ করবো? 23 দিয়ে। তাহলে 23-একে কত? 23। তাহলে বিয়োগ করলে কত হবে? 8 হবে। তাহলে আমরা কত লিখবো? 1 পূর্ণ 8-এর 23 লিখবো। তাহলে কত লিখবো? 1 পূর্ণ 8-এর 23। এরপরে 13-র দাগের অঙ্ক দেখো, ঠিক উত্তরটি খুঁজে দাগ দিই। তাহলে একে কি বলেছে? 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে হিসাব করি। তাহলে এখানে দেখো 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে। আমি যদি অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে তোমাদের বলি, তাহলে এখানে বললাম 10-এর মধ্যে 2 কতবার আছে। তাহলে 10-এর মধ্যে 2 কতবার আছে, তাহলে আমরা এখানে 10-কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? 2 5 10, তাহলে কত হবে? 5 হবে। তাহলে দেখো 5টি 2-এর যোগফল কত? 10 হয়। তাহলে এখানে 10-এর মধ্যে 2 কবার আছে? 5 বার আছে। তাহলে আমরা ভাগ করতে পেরেছি। তাহলে এখানেও আমরা কি করব? তাহলে 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে হিসাব করি। তাহলে এখানে আমরা কি করব? 3-এর 4-কে কত দিয়ে ভাগ করব? 1-এর 16 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হবে কি উত্তর। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব? 3-এর 4-কে 1-এর 16 দিয়ে। তাহলে এখানে আমরা কি লিখব? 3-এর 4 ভাজিত কত? 1-এর 16। তাহলে সমান কত হবে? তাহলে 3-এর 4, তাহলে ভাগ আছে, কি হবে? গুণ হবে। তাহলে এখানে 1-এর 16 অনন্য দিয়ে গুণ হবে। তাহলে কত হবে? 16-র 1 দিয়ে গুণ হবে। তাহলে 4-একে 4, 4 4-এ কত? 16। তাহলে এখানে 3, এখানে 4 আছে, তাহলে 3 4-এ কত? 12। তাহলে এখানে আমাদের কত উত্তর হবে? 12 উত্তর হবে, অর্থাৎ বি এর টি হবে। এরপরে 13-র দাগের 2-এর অঙ্ক দেখো, একটি ক্ষেতের 7-এর 8 অংশের দৈর্ঘ্য 56 মিটার। ক্ষেতের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করি ও দাগ দিই। তাহলে এখানে দেখো 7-এর 8 অংশের দৈর্ঘ্য কত? 56 মিটার বলেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 7-এর 8 অংশ সমান কত? 56 মিটার লিখতে পারি। তাহলে সেখান থেকে আমরা এক অংশ বের করে নিলেই আমরা কি পেয়ে যাব? উত্তরটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কিভাবে করব? তাহলে 7-এর 8 অংশ সমান কত? 56 মিটার। তাহলে এখানে আমরা এক অংশ বের করব। তাহলে অতএব কি লিখব? তাহলে এক অংশ সমান কত হবে? তাহলে 56, তাহলে ভাজিত কত? তাহলে 7-এর 8 হবে। তাহলে এখানে এক অংশ মানে কি মোট ক্ষেতের 7-এর 8 অংশ। তাহলে কত? 1 গুণিত কত? 7-এর 8। তাহলে এক অংশ সমান কত হবে? তাহলে 7-এর 8 কি গুণ আকারে আছে, তাহলে এটা ভাগ আকারে হয়ে যাবে। তাহলে কত হবে? 7-এর 8 হয়ে যাবে অপোজিট সাইডে এলে। তাহলে আমরা কি লিখব? 56 গুণিত কত লিখব? 8-এর 7 লিখব। তাহলে কাটাকাটি করলে কত হয়? 7 একে 7, 7 8 কত? 56। তাহলে 8 8 কত? 64। তাহলে আমাদের এখানে কত মিটার হবে? 64 মিটার হবে। তাহলে এখানে আমরা এই বি এর উত্তরটি হবে। এবারে 3 নম্বরে দেখো আমাদের বইয়ে কি দেওয়া ছিল। তাহলে 5 পূর্ণ 6-এর 7-এর অনন্য হলো। তাহলে 5 পূর্ণ 6-এর 7-এর অনন্য কত হবে? তাহলে এখানে আমাদের 5 পূর্ণ কত আছে? 6-এর 7। তাহলে 5 পূর্ণ 6-এর 7 অর্থাৎ কত? তাহলে 6 5 7 5 কত? 35, 35 আর 6 কত? যোগ হবে 41-এর 7। তাহলে 41-এর কত হলো? 7 হলো। তাহলে 41-এর 7-এর তাহলে আমাদের অনন্য কত হবে? তাহলে এখানে কি ঘুরে যাবে, তাহলে কত হবে? 7-এর
41 হবে। তাহলে আমাদের কত হবে 7 এর 41। তাহলে এখানে 7 এর 41 কত নম্বরে আছে, সি নম্বরে আছে। তাহলে আমাদের এই সি এর দাগের অঙ্ক মানে সি এর দাগের উত্তরটি হবে। তাহলে 5 পূর্ণ 6 7 অনন্য হলো কত 7 এর 41।